নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ কর্নার পরিবারে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আর আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আজ হচ্ছে 2024-এর 14ই মার্চ আর দিনটা হচ্ছে বৃহস্পতিবার। আর এই যে পুঁতির মালাটা আপনাদের দেখাচ্ছি, এটা না আমি বিষ্ণু ঠাকুরের জন্য কিনে নিয়ে এসেছি পরশু। তো যেই মালাটা আগে আমি ঠাকুরকে পরাতাম না, সেটা প্রায় হয়ে গেছিলো অনেক বছর, জানেন। আর মালাটা না খারাপ হয়ে গেছিলো, ওটাও পুঁতির মালাই ছিল। তো আজকে যখন বৃহস্পতিবার দিন আর গোলক্ষীর ঘরটা যখন বসাবো, তাই ভাবলাম যে আজকে ঠাকুরকে এই মালাটা পরাই। আর আমার বাইরের প্যাটিওর অবস্থা দেখুন না, বালিশ টালিশ সব পড়ে আছে। কারণ এখানে একটা বিড়াল না এখন ডেইলি প্রত্যেকদিন রাত্রিবেলা এসে না আমাদের ওই সোফাটার মধ্যে শোয়। আজ যাচ্ছি একটু স্যান ফ্রান্সিসকো সিটিতে, কারণ তিথি না পাসপোর্টের কিছু কাজ আছে, তো ওই সংলগ্নেই যাওয়া। তো তৈরি হয়ে গেছি আমরা সবাই। আর উবার ডাকা হয়েছে, তো এখন তো সকাল বাজে 8টা, আর উবার ডাকা হয়েছে 8:30টার দিকে। তো আর এই 10 মিনিটের মধ্যে চলে আসবে। তো আমি ফটাফট তৈরি হয়ে গেছি। আর আমার মুখের এমন অবস্থা না, কত গোটা উঠেছে জানেন মুখে। আর এই যে আপনাদের আগের ভিডিওতে দেখেছিলাম আমার এই ঘরের সামনের গাছটাতে তখন একটুখানি ফুল উঠেছিল, আর এখন দেখুন পুরো ফুলে না আমার এই গাছটা ভরে গেছে। তাই ভাবলাম যে আপনাদেরকে ভিডিও করে দেখাই, কারণ তখন বলেছিলাম যে যখন পুরো গাছ ফুলে ভরে যাবে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এখন আমার ঘরের সামনের এই ফুলের বাগানটা না খুবই ভালো লাগছে। মানে গ্রীষ্মকালে আর শীতকালে যেরকম একদম শুকনো মনে একদম পড়ে থাকে, এই স্প্রিং পড়াতে অনেকটাই ভালো লাগে এখন ফুলের বাগানটা দেখতে। বেশি ফুল নেই, কিন্তু তাও যতটুকু উঠেছে আমার ঘরের সামনের দুয়ারটা না মানে অপরূপ লাগে দেখতে এখন। বাইরে যখন আমরা এই সপরিবার মিলে কোথাও যাই, তো এই ঘরে তালা দেওয়ার দায়িত্বটা কিন্তু রোহিতের ওপরই পড়ে। আমিও অনেক সময় দিই, কারণ আমাকে অনেক সময় দিতে আপনারা দেখেছেন, কিন্তু বেশিরভাগই কিন্তু রোহিতই দেয়। তো এখনও তো উবার আসেনি, দেখাচ্ছে ফোনে যে আরও 3 মিনিট বাকি আছে। তো আমরা এই বাইরে এসে দাঁড়ালাম, এখন ওয়েট করছি উবার দেখি কখন আসে। আমাদের উবার চলে এসছে আমাদের পিক আপ করতে। এখন আমরা সবাই মিলে উঠে পড়বো। তো উবার কেন রেখেছি এই স্যান ফ্রান্সিসকো যাওয়ার জন্য, আগেও কিন্তু অনেকবার আপনাদের ভিডিওতে বলেছি, কিন্তু তাও যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক বন্ধু তাদের জন্য। আসলে স্যান ফ্রান্সিসকো সিটি এত ভিড় থাকে না, ওখানে গাড়ি পার্ক করাটাই না একটা মানে বিশাল বড় চাপের ব্যাপার হয়ে যায়। পাবলিক পার্কিংও আছে, কিন্তু তাও পাওয়া যায় না। আর রাস্তাঘাটের এদিক সেদিক তো পার্ক করা যায় না, ওই বিশাল বড় ফাইন এসে যায়। তাই আমরা যখনই এই স্যান ফ্রান্সিসকো সিটি যাই, ঘুরতেও যাই বা কাজের জন্যও যাই, সবসময় এই উবার ডেকে নিয়ে যাই। তো অনেকটা না আমাদের রিল্যাক্স থাকে, মানে গাড়ি কোথাও পার্ক করব, হ্যাঁ কোথায় ফাইন টাইন লেগে যাবে, তো ওই চিন্তাটা না আমাদের থাকে না। এবার আপনাদের বলি যে আমরা স্যান ফ্রান্সিসকো সিটি সপরিবার মিলে কেন যাচ্ছি, তাও আবার তিথির পাসপোর্ট সংলগ্নে। কারণ স্যান ফ্রান্সিসকো সিটিতেই রয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট এমবেসি সেন্টার। তো আমরা ওখানেই যাচ্ছি। আসলে কি হয়েছে, যতদিন 18 বছর না হয় ততদিন বাচ্চা না 5 বছর করে কিন্তু পাসপোর্টের ভ্যালিডিটি পায়। তো তিথি প্রথম পাসপোর্ট পেয়েছিল ওর হাতে 2014-তে, আর পেয়েছিল তা 2019 অবধি, ওই যে 5 বছরের জন্য পেয়েছিল। তো 2019-এ তো তিথির পাসপোর্ট তো আনভ্যালিড হয়ে যায়। তারপরে আমরা আবার অ্যাপ্লাই করি, তখন তিথি আবার 5 বছরের জন্য পাসপোর্ট পেয়েছিল। তো এখন তিথি তো অ্যাডাল্ট হয়ে গেছে, তিথি এখন 18 বছরের হয়ে গেছে। তো তিথির পাসপোর্ট আর 1 মাসের মধ্যেই না ওর আনভ্যালিড হয়ে যাবে, মানে 1 মাসের মধ্যে না, মানে 1 মাস পরেই। তো আজ তাই যাচ্ছি স্যান ফ্রান্সিসকো শহরে, যেখানে মানে ইন্ডিয়ান পাসপোর্ট এমবেসি সেন্টার আছে সেখানে। তো এবার তিথি যে হাতে যে পাসপোর্টটা পাবে, সেটা কিন্তু একবারে ও 10 বছরের জন্য কিন্তু পেয়ে যাবে। কারণ ওর তো এখন 18 বছর পূর্ণ হয়ে গেছে, তো এখন তো অ্যাডাল্ট, তাই এখন 10 বছরের জন্য পেয়ে যাবে। তো এখন হচ্ছে 2024 সাল চলছে, তো এখন ও 10 বছর যদি হয় তাহলে ও 2034 সাল অবধি ওর পাসপোর্টের ভ্যালিডিটি থাকবে। আমরা অনলাইনে না 15 দিন আগেই এই ইন্ডিয়ান পাসপোর্ট এমবেসিতে ফর্ম ফিল আপ করে রাখি। যত সব তথ্য লাগবে, যে সব ফর্ম ওরা দিয়েছে, যেগুলো ভরতে হবে আইডেন্টিফিকেশনের জন্য, সব আমরা ভরে রাখি। তো ওরা আজকের এই ডেটটা দিয়েছিল যে আপনারা আজকে আসুন। তো ভালোই হয়েছে, তিথি তো মানে স্প্রিং ব্রেক চলছিল, তাই কলেজ যে কামাই দিতে হবে সেটার আর কোনো চিন্তা আমাদের ছিল না। এমনিতেও এটা তো ইম্পর্টেন্ট কাজ করতেই হবে। যদি ওর কলেজ চলাকালীনও যদি ডেটটা পড়তো, ওই একটা দিনের জন্য হয়তো কলেজ ওকে কামাই দিতে হতো। আমরা 3 জনেই কিন্তু 2 বছর আগে হাতে গ্রিন কার্ড পেয়ে গেছি। আর গ্রিন কার্ড পাওয়াটা কিন্তু খুবই লাকের ব্যাপার। আর গ্রিন কার্ড পাওয়া মানেই সব অধিকারই পাবো আমরা এখন ইউএসএতে, শুধু সরকারকে ভোট দিতে পারবো না।
রয়েছি ইন্ডিয়া পাসপোর্ট এমবেসি সেন্টারের সামনে। আর এই যে বিল্ডিংটা আপনারা দেখছেন এটাই হচ্ছে পাসপোর্ট সেন্টার। আর এখানে না ভিডিওগ্রাফি করা কিন্তু অ্যালাউড না, কারণ উপরে ক্যামেরাও লাগানো আছে আর মেনশনও করা আছে যেখানে কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা যাবে না, সিকিউরিটি পারপাসের জন্য। আপনাদেরকে অন্য আরেক ব্লগে না এই ভিসা সংক্রান্ত তথ্য নিয়ে না ইনফরমেশন দেবো, মানে যতটুকু আমরা জানি। এই এক ভিডিওতে না এত কিছু তথ্য দিলে আপনারাও বুঝতে পারবেন না আর সব কিছু না গুলিয়ে বিলিয়ে যাবে। যেহেতু আমরা সকালই পাসপোর্ট সেন্টারে চলে এসেছি, তাই আমাদের কাজটা না তাড়াতাড়ি হয়ে গেছে। মানে যখন আমাদের পাসপোর্টের কাজ হয়ে গেছে, যখন আমরা বেরোচ্ছি তখন দেখছি লাইন আর যা মারাত্মক ভিড়। তাই রোহিতকে বলছিলাম যে ভালো হয়েছে যে আমরা সকালবেলার দিকে চলে এসেছি। রাস্তার ধারে যে সাইকেলগুলো দেখছেন রাখা, এগুলো কিন্তু সব ইলেকট্রিক বাইসাইকেল। তো ওই অ্যাপের দ্বারাই চলে। আপনারা হয়তো অনেকেই জানেন এই সাইকেলের ব্যাপারে। আর এই সাইকেলটা কিন্তু শুধু সিটির মাঝখানে কিন্তু চলবে। হ্যাঁ, সিটির বাইরে যদি নিয়ে যাওয়ার চালানোর চেষ্টা করবেন তবে কিন্তু চলবে না। তো আমার আর রোহিতের কিন্তু খুব ইচ্ছা আছে এই বাইসাইকেল চালানোর। আগে কোনো সময় চালাইনি, সবসময় এরকম রাস্তার ধারে রাখা দেখেছি, কিন্তু চালাবো একবার। এখন তো সকাল 9:30 বাজে আর স্যান ফ্রান্সিসকো শহর দেখুন, মেন শহরের ভেতরে কিন্তু আমরা রয়েছি, ফাঁকা একদম। হ্যাঁ, কারণটা হচ্ছে আজকে হচ্ছে ওয়ার্কিং ডেজ। যদি উইকডেজটা আমরা আসতাম তাহলে বাপরে বাপ, ভিড়ে ভিড়, লোকের মাথা গিজগিজ করতে থাকে। আর রাস্তা দিয়ে না গাড়ি ঘোড়া মানুষজন এত প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে যে হাঁটাটাই না মুশকিল হয়ে যায়। আপনাদেরকে একটা না মজার জিনিস দেখাচ্ছি। যখন আমরা হাঁটছিলাম রাস্তা দিয়ে, তো হুট করে না আমার চোখে পড়েছে এই যে দেখছেন সামনে আপনারা গাড়িটা। এই গাড়িটার স্পেশালিটি কি জানেন? এটা কিন্তু ড্রাইভার ছাড়াই কিন্তু এই গাড়িটা চলে। হ্যাঁ, বসে যান গাড়িতে, অ্যাড্রেসটা লিখে দিয়ে দিন আর এই গাড়ি আপনাকে সেই অ্যাড্রেসে নিয়ে চলে যাবে। আর এই গাড়িটা না শুধু এই স্যান ফ্রান্সিসকো শহরের ভেতরই দেখা যায়। মজার ছিল না? সকালবেলা তো সেই 1 কাপ কফি আর 2টো রাস্কে ঘর থেকে বেরিয়েছিলাম, আর এখন পেয়ে গেছে খুব জোরে খিদা। আর রোহিতই আমাকে মানা করেছিল যে মৌ, অত ব্রেকফাস্টে তুমি ঝামেলা করো না, ওখানে গিয়েই আমরা কিছু ব্রেকফাস্ট করে নেব। তো গুগল ম্যাপে লাগিয়ে দিয়েছিলাম যে আশেপাশে কোথায় কোনো ব্রেকফাস্টের ভালো জায়গা আছে কিনা যেখানে কফিও পাবো। তো স্টারবাক্স তো পেয়ে গেছি, ওটাই ছিল সামনে। তো বললাম চলো স্টারবাক্সে যাই। তো ওখানে গিয়ে নিয়ে নিয়েছি কফি। আমরা তো ব্ল্যাক কফি খাই, ব্ল্যাক কফি নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি চিকেন দেওয়া স্যান্ডউইচ। স্যান্ডউইচটা এত গরম ছিল যে মুখে পুড়তেই মানে একটা কামড় দিয়েছে কি ব্যাস আমার জিভখানা ওখানেই পুড়ে গেছে। কিন্তু ভালো ছিল কিন্তু স্বাদখানা। আমরা ব্রেকফাস্ট করতে করতে ওখানে প্ল্যানটা করে নিলাম যে বাকি দিন তো পুরো পুড়ে আছে, কারণ পাসপোর্টের কাজ তো হয়ে গেছে, তাহলে বাকি দিন এখন কি করা যাবে। বাড়ি তো ফিরতে ইচ্ছে করছে না, কারণ এত দূরে এসেছি। তাই প্ল্যান করলাম যে চলো স্যান ফ্রান্সিসকো সিটিটাই ঘুরে দেখি। আমরা ওই কফি শপে বসেই একটা উবারকে ডেকে নিলাম। আর এখানে উবার এত ঘন ঘন যাতায়াত করতে থাকে না, মানে উবার ডাকতে ডাকতে না 1-2 মিনিটের মধ্যেই না চলে আসে। তাই আমাদের যখন পুরো খাওয়া হয়ে গেছে তারপরে আমরা উবারটা বুক করেছি। তো উবার চলেও এসছে টাইমলি। এখন আমরা উবারে চলে যাচ্ছি পিয়ার 39-এ। আমরা আগে প্রথমে তিথিকে তাই জিজ্ঞাসা করে নিলাম যে তুই কোথায় যেতে চাস। তো বললো চলো মামি আমরা পিয়ার 39টা ঘুরে আসি। এই শহরে ঘুরতে আসার ভিডিও আমার এই চ্যানেলে কিন্তু অলরেডি কিন্তু আপলোড করা আছে। তখন না আমি আমার বান্ধবীর সাথে ঘুরতে এসেছিলাম। তো আপনারা যারা দেখেননি আমার নতুন বন্ধুরা, তারা গিয়ে আপনারা দেখে নিতে পারেন। আর এই শহরে যে কতবার যে আমরা ঘুরতে এসেছি এটা নিয়ে কাউন্ট করা মুশকিল। আসলে একদমই বাড়ির কাছে তো, তাই ঘুরতে আসতে ভালোই লাগে। বসন্তকাল পড়েছে আর ফুল ফুটবে না এটা কখনো হয়? এখন গাছে গাছে ফুলে ভর্তি, মানে একটা পাতাও এখন দেখা যায় না। এই যে দেখুন টিউলিপ ফুলগুলো কি সুন্দরভাবে সব একদম ফুটে উঠেছে। তো সেই খুব ইচ্ছে যে আমি ক্রুজে উঠবো আর গোল্ডেন গেট ব্রিজটা সামনের থেকে দেখবো আর গোল্ডেন গেট ব্রিজের তল দিয়ে যাব। তাই ওর বাবা গেছে টিকিট কাটতে। আসলে তিথির এই ক্রুজে ওঠাটা না এটা ওর দ্বিতীয়বার হবে। তো যখন আমরা 2015-তে আসি, প্রথমবার যখন আমরা স্যান ফ্রান্সিসকো সিটি ঘুরতে এসেছিলাম তখন আমরা ক্রুজে উঠেছিলাম। এমনিতে আমার আর রোহিতের না আর 1-2 বার না হয়েছিল, যখন এই রোহিতের কালিগরা আসে, অফিসের কালিগরা, তখন ওদের সাথে আমাদের ঘোরাফেরা হয়েছিল। কিন্তু তিথির অতটা হয়নি। এটা নিয়ে তিথির দ্বিতীয়বার হবে। তাই ওর বাবা বললো ঠিক আছে চল, তুই সেই ছোটবেলায় ঘুরেছিলি, এখন আবার একটু বড় কালে ঘুরে নে ক্রুজ। এই ছবিটা আর এই লোকটার মুখটা ভালো করে দেখে রাখুন, পরে আপনাদেরকে না একটা গল্প বলছি এই লোকটার ব্যাপারেই রয়েছে। এবার এমন মজা হয়েছে যে লাইনের প্রথমেই না আমরা দাঁড়িয়েছিলাম। তো রোহিত
টিকিট কাটার পরেই আমাকে বলছে, মৌ চলো আমরা এখনই গিয়ে না লাইনে দাঁড়িয়ে পড়ি। আমি বললাম এখনও তো আধা ঘন্টা সময় আছে, এত তাড়াতাড়ি কেন দাঁড়াবো? বললো যে এখনই যদি দাঁড়াই তাহলে ওই আমাদের পেছন দিকের লাইনে দাঁড়াতে হবে না। ঠিক আছে, তো ওই আধা ঘন্টার আগে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, তাই সবার প্রথমে আমরা লাইনে দাঁড়িয়ে পড়তে পেরেছিলাম। তো ক্রুজে ওঠার আগে আমাদের ছবি টবি তোলা হলো, তারপরে ক্রুজের গেটখানা খুলে দিল, তারপরে আমরা ক্রুজের ভিতরে ঢুকে পড়লাম। আর ঢুকেই না একদম গিয়েছি ক্রুজের ছাদে, মানে যেখান থেকে না পুরো সিটিটা আর জায়গাটাকে দেখা যেতে পারে। আর তাই সিটগুলো গিয়ে নিয়ে তো আমাদের দখল করতে হবে, না লোকেরা না প্রথমে ওই জায়গাটাতে এসেই দখল করে, তাই আমরা প্রথমে উপরে এসেই সিটখানা দখল করে নিয়েছি। যতবারই এই জায়গাটাতে ঘুরতে আসি ততবারই না নতুন লাগে সব সময়। আর প্রত্যেকটা যে জায়গা আপনাদের দেখাচ্ছি, এই জায়গাগুলো যে কতবার যে দেখেছি, কিন্তু তাও ওই প্রত্যেকবারই সুন্দর লাগে দেখতে। ক্রুজ তো আমাদের ছেড়ে দিয়েছে, তো এখন 1.5 ঘন্টার জন্য আমরা এই ক্রুজে করে ঘুরবো। তো আমরা যে সিটে বসেছি, আমাদের সামনের সিটে না এক বাঙালি পরিবার তারা ঘুরতে এসেছে, শুধু মা আর ছেলে। তো তাদের এটা প্রথমবার ক্যালিফোর্নিয়া ঘুরতে আসা, আর তারা এসেছে ওকলাহোমা থেকে ঘুরতে। তো আমি আর রোহিত তো বাংলাতে কথা বলে যাচ্ছি অনবরত। তো আমাদের বাংলা কথা শুনে সেই কাকিমা না থেকে পেয়ে মানে ছুটে চলে এসে বলছে কি, দূরের থেকে যখন শুনতে পারছি বাংলা কথা, আমি না থাকতে পেরে না ছুটে চলে এসেছি। বলে তুমি তো আমার থেকে অনেক বয়সে ছোট, তোমাকে আমি তুমি তুমি করেই বলছি। আমি বললাম হ্যাঁ হ্যাঁ কাকিমা, আপনি আমাকে তুমি করেই বলুন। বলে কি, অচেনা সব নানান ভাষার মধ্যে যখন বাংলা ভাষা শোনা যায়, মানে নিজের ভাষার লোককে যখন পাওয়া যায়, তখন যে কী যে আনন্দ লাগে। আমি তাই না থাকতে পেরে আমি তোমার কাছে চলে আসলাম গল্প করতে। তো বলছে হ্যাঁ হ্যাঁ কাকিমা, খুবই তো ভালো, আমি যে প্রথমবার ঘুরতে এসেছেন। বলে হ্যাঁ, আমরা তো বললাম যে আমরা তো এখানেই থাকি, তো ছেলে আর মা দুজনে মিলে ক্যালিফোর্নিয়া ঘুরতে এসেছেন। তো ওনাদের বললো যে ঘুরতে ওরা মানে 4 দিন তো হয়ে গেছে, আরও কিছু দিনের ট্যুর আছে, তারপরে সব ঘুরে ফিরে ওনারা আবার ওকলাহোমাতে ফিরে যাবেন। এটাই হয় আসলে, অচেনা জায়গাতে আর অচেনা মানুষের মাঝখানে যখন নিজের ভাষার মানুষকে পাওয়া যায় না, ওই কথাতে আমরা যখন কথা বলি কী যে আনন্দটা লাগে। আর সেই জন্যই আমি আর রোহিত তো কথা বলে যাচ্ছি, আর ওই কাকিমার সাথে যখন আমরা বাংলাতে কথা বলে যাচ্ছিলাম, এক বিশাল আনন্দ লাগছিল। খুব ভালো ছিল কাকিমাটা। এই যে সারি সারি ঘর আর বিল্ডিংটা দেখছেন, এটা কিন্তু আগে একটা জেলখানা ছিল। হ্যাঁ, তো এখন তো আর জেলখানা নেই, এটা এখন হয়ে গেছে ট্যুরিস্টদের জন্য আকর্ষণীয় দর্শনীয় স্থান। তো আগে যখন এটা জেলখানা ছিল, তো তখন কি না মানে সমুদ্র তো চারপাশে, এখন যে কয়েদি যাকে এখানে রাখা হচ্ছে, সে এই জেলখানাতে আসলে সে এখান থেকে ভেগে আর কোথাও যেতে পারতো না, কারণ যাবে কি করে, চারিপাশে তো জল। তাই এখানে যেসব কয়েদি থাকতো না, তারা আজীবন কারাদণ্ডবাস পেত। আর এই জেলখানাটার নাম হচ্ছে আলকাট্রাজ জেল। যখন আমরা ক্রুজে উঠছিলাম, তখন কিন্তু একটা লোকের ছবি কিন্তু আপনাদের দেখিয়েছিলাম, মনে আছে? আর বলেওছিলাম যে এই লোকটার মুখটা আপনারা ভালো করে দেখে রাখুন, কারণ এনার উপরে না অনেক গল্প আছে, কিন্তু একটা গল্প খুবই ফেমাস। তো সেই ফেমাস গল্পটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো লোকটার নাম হচ্ছে রবার্ট ফ্র্যাঙ্কলিন স্ট্রাউট, তো নোন অ্যাজ দ্য বার্ডম্যান অফ আলকাট্রাজ, মানে এনাকে না আলকাট্রাজের বার্ডম্যান নাম নিয়েও কিন্তু জানা যায়। তো ইনি না এখানে আজীবন কারাবাস পেয়েছিলেন এই জেলেই। তো কারাবাসের সময় না পাখিদের পালতো, আর এটাই না ওনার হবি হয়ে গিয়েছিল। তো পাখিদের ব্যাপারে না সব জানতেন, এমনকি বইও লিখে ফেলেছিলেন, যা কি না এখনও কিন্তু পাখিদের উপচারের সময় কিন্তু ওনার লেখা বই থেকেই কিন্তু দেখে উপচার কিন্তু করা হয়। আরও ছোট ছোট অনেক গল্প আছে এনার উপরে, কিন্তু এই যে গল্পটা বললাম এটাই সব থেকে ফেমাস গল্প। কত সি লাইন্স দেখেছেন এখানে, সব দেখুন না শুয়ে আছে, শুয়ে শুয়ে রোদ তাপাচ্ছে। আমরা এই যে পিয়ার 39 জায়গাটা যে ঘুরতে এসেছি, আর এই জায়গাটাতেই না সব সময় কিন্তু জানেন এই সি লাইন্সগুলো কিন্তু দেখা যায়, আর এইভাবেই না এরা সমুদ্রের উপরে না এই রোদ তাপাতে থাকে। ঘোরা তো হয়ে গেল, এখন আমরা সবাই নেমে যাচ্ছি, আর পেয়ে গেছে বেদম খিদা। আর আমার এমন অবস্থা হয়েছে না, চুল তো খুলে গেছি, বেঁধে তো যাইনি, আর সমুদ্রে এত উত্তাল হাওয়া, আর আমার চুলে না পুরো জট ধরে গেছে, পুরো মানে হাত দিয়ে যে আমি জটগুলোকে ছাড়াচ্ছি, টান লেগে লেগে আমার চুলগুলো ছিঁড়েই যাচ্ছিল। ক্রুজে ওঠার সময় আমাদের যে ছবি নিয়েছিল, মানে যেই ক্রুজে আমরা গেছি তারাই নিয়েছিল ছবিটা। তো ভাবলাম যে ছবিটা কি নেব, কিন্তু ভালো ওঠেনি।
তো রোহিত বললো যে ছেড়ে দাও মৌকর, এক একটা ছবির দামও তো অনেক, আলো নিয়ে লাভ কি, কারণ আমরা তো ভালো ছবি নিয়েছি। আর এই জিনিসটা যখন আমি আমার বান্ধবীর সাথে ঘুরতে এসেছিলাম তখনও তাই হয়েছিল, ভেবেছিলাম কিনবো কিন্তু গিয়ে দেখি ছবি এত বাজে উঠেছে। তখন আমার বান্ধবী বললো অর্পিতা ছেড়ে দাও, এর থেকে ভালো আমাদের মোবাইলে অনেক সুন্দর ছবি উঠেছে। আমরা এখন এসেছি তিথির পছন্দের এক রেস্টুরেন্টে খেতে। তো রেস্টুরেন্টটার নাম হচ্ছে ফগ হারবার। তো যখন আমরা খুঁজে করে ঘুরছি তখনই রোহিত তিথির থেকে জেনে নিয়েছিল আর জিজ্ঞাসা করেছিল রোহিত যে কোথায় খেতে যাবে এরপর। তো তিথির খুব ইচ্ছে যে ফগ হারবার রেস্টুরেন্টে খেতে যাব। তো রোহিতের একটা ওটাই ডাউট ছিল, আসলে এই রেস্টুরেন্টটা না এত ভিড় থাকে সবসময় যে আগের থেকেই না তাই বুক করে আসতে হয়। তাও আমরা ভাবলাম যে চলো গিয়ে চান্স তো গিয়ে দেখি, যদি সিট খালি থাকে তো চলো, ভাগ্য ভালো যেমনি গিয়ে আমরা বললাম যে 3 জনের জন্য সিট আপনাদের এখানে খালি হবে, বলে হ্যাঁ আছে। তো ভালোই হয়েছে, চলে এসেছি আর খাবারও অর্ডার দিয়ে দিয়েছি। আর পেয়ে গেছিল না খুব খিদে, ওই সকালবেলা যে দেখলেন স্যান্ডউইচ খেয়েছিলাম ওখানে, সেই কয়টা 9:30 10টার দিকে, আর এখন বাজে বিকেল 4টা। রেস্টুরেন্ট আর বাইরের ওয়েটিং এরিয়াটা দেখুন কি সুন্দর সাজানো না। আগেও যখন এসেছি না এখানে অনেক ছবি তুলেছি এই জায়গাটাতে বসে, রোহিতের সাথে তো ছবি আছে, এমনকি শ্বশুর শাশুড়ির সাথেও আমার এখানে অনেক ছবি তোলা আছে। আজ সকাল থেকে যে সারাদিন ধরে এত ঘোরাফেরা করছি, যেই মানুষগুলো আমরা আইসক্রিম খাই না, মানে খেতাম আগে, এখন তো খাওয়া বন্ধ করে দিয়েছি হেলথের চক্করে, তো সেই মানুষগুলো আমরা আজকে আইসক্রিম খাওয়ার জন্য পাগলা হয়ে গেছি। তো কি হয়েছে, যেহেতু গরম লাগছে না, এত উপরে সোয়েটার পরে আছি, হাওয়াটা না ঠান্ডা বাইরে, কিন্তু তাও না ভেতরটা না গরম লাগছে, মানে শুকিয়ে গেছিলো। তো রোহিতকে বললাম চলো 2টা আইসক্রিম নেই, একটা তিথির জন্য আর একটা আইসক্রিম তুমি আর আমি ভাগাভাগি করে খেয়ে নেবো। তো ওই আইসক্রিম খাওয়ার জন্য ওই ফগ হারবার রেস্টুরেন্টটার তলে একটা আইসক্রিমের কর্নার আছে, তো ওখানে আমরা আইসক্রিম খেতে এসেছি। আইসক্রিমটা খেতে খেতেই আমরা উবারটা না বুক করে দিয়েছিলাম। আর যেটা আপনাদের বলেছিলাম যে এখানে উবার বুক করার না 1 থেকে 2 মিনিটের মধ্যে উবার কিন্তু চলে আসে। আর নিয়ম আছে উবারের ভেতরে কোনো কিছু খাওয়া কিন্তু যাবে না, তাই ওঠার আগে না তাড়াতাড়ি আইসক্রিমটা শেষ করে দিয়েছি। তো যেই মেইন কাজের জন্য আমরা এসেছিলাম সেটা তো হয়েই গেছে, আর বাকি যে আজকে যেটা ঘোরাফেরা সেটা তো আনুষঙ্গিক ছিল তিথির জন্য। ভীষণ ক্লান্ত হয়ে গেছি আমরা সবাই, তিথি তো পুরো রাস্তাটা ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে। ব্যাস বাড়িতে পৌঁছে গেছি, এখন ঘরে ঢুকে স্নান করে ব্যাস আরাম করব। আজকে ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা, কেমন লাগলো লিখে জানাবেন, আর তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, আর নিজের শরীরে খেয়াল রাখবেন, আর ক্রিয়েটিভ কর্নার চ্যানেলের পাশে থাকবেন। যারা নতুন বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখার পরে কিন্তু লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই।